তোমরা পশ্চিমবঙ্গের একটা ম্যাপ দেখতে পাচ্ছ। আচ্ছা, পশ্চিমবঙ্গের এই যে মানচিত্রটি আছে, এটা মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের উত্তর দিকে যে পার্বত্য অঞ্চল, একটু দাঁড়াও, একটু সেট করে দিই ব্যাপারটাকে। ধরো এখানে, আর এখানে ধরো তোমার জলপাইগুড়ি সাব ডিভিশনটা লক্ষ্য করছি আমরা। এগুলো সমভূমি অঞ্চল, কারণ বোঝাই যাচ্ছে যে পাহাড় থেকে নদীগুলো নেমে এসে সমভূমিতে পড়েছে। এখানে এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যেখানে লেখা আছে, এগুলো কিন্তু উত্তরের সমভূমি অংশের মধ্যে পড়ছে। অবশ্যই দার্জিলিং হিমালয়ের পোর্শনটা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। মালদা সমভূমি। এবারে তোমার চলে আসছে ধরো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো, এগুলো হচ্ছে তোমার ধীরে ধীরে আমরা চলে আসছি হচ্ছে দক্ষিণের দিকে। এটাও সমভূমি অঞ্চল। একটা সময় মনে রাখবে, দেখো এখানে একটু খেয়াল করো, গঙ্গা অর্থাৎ ভাগীরথী দুটো ভাগে ভাগ হয়েছে, গঙ্গার নিজে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ শাখা নদী সৃষ্টি করেছে। এই শাখা নদী তখনই সৃষ্টি হয়, দুটো ক্ষেত্রে হয়, বাট একটা হচ্ছে পর্বতের পায়ের ধারে হতে পারে, আর একটা জায়গাতেও হয়, সেটা হচ্ছে বদ্বীপের কাছে। এখানে তো পাহাড় নেই, তাহলে নিশ্চয়ই একটা সময় বদ্বীপ এখানে সৃষ্টি হয়েছে, অর্থাৎ যেখানে আজকে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ একটা সমভূমি, সেখানে কিন্তু একটা সময় বদ্বীপ ছিল, অর্থাৎ সমুদ্র বঙ্গোপসাগর ছিল মুর্শিদাবাদ অবধি। এখানে এখন আর বদ্বীপ নেই, এখন ডাইরেক্ট যে বদ্বীপ, যে মুহূর্তে অ্যাক্টিভ বদ্বীপ গঠন কার্য কিন্তু চলছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্ভুক্ত মূলত সুন্দরবন অঞ্চলে, যে অংশে আমার কারসারটা ঘুরছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এটা বদ্বীপ সমভূমি অংশ, মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ। আচ্ছা, এই দিকটাতেও আমরা সমভূমি পাবো কিছুটা, অবশ্যই ভাগীরথীর এবং তার বিভিন্ন উপনদীর। উপনদী মানে যখন একটা নদী এসে প্রধান নদীতে যুক্ত হয়, আর এখানে বললাম শাখা, যখন প্রধান নদী দুটো ভাগে ভাগ হয়। গঙ্গা এই মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটো ভাগে ভাগ হয়েছে, দক্ষিণ দিকে ভাগীরথী আর পূর্ব দিকে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকে গেছে। এই যে ভাগীরথী নাম নিয়ে যখন সে এসেছে, তখন হুগলির কাছাকাছি অবধি বা হুগলির পর থেকে সে মোটামুটিভাবে, মানে বিশেষ করে খুব স্পেসিফিক্যালি যদি বলি হুগলিও না, ওই তোমার নবদ্বীপের পর থেকে ভাগীরথী হুগলি নাম নিয়ে প্রবেশ করে গেল, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে এই যে পুরুলিয়া, যেখানে আমার কারসারটা ঘুরছে, দেখো পুরুলিয়া পশ্চিমের মালভূমি অঞ্চল, আর মালভূমি থেকেও ইনফ্যাক্ট এদিকে আরও তোমার পশ্চিম দিকে গেলে বিহার ঝাড়খণ্ড যে এরিয়াটা আছে, তোমার ঝাড়খণ্ড এরিয়া মেনলি, এখানে আমরা এখান থেকে দেখতে পাবো অসংখ্য নদী কিন্তু এই ঠিক এখানে কি আছে, তোমার ছোটনাগপুর মালভূমি অংশ, যেটা দেখানো নেই এখানে, তো ওই ছোটনাগপুর মালভূমি থেকে অসংখ্য নদী উৎপত্তি হচ্ছে, যেটা পুরুলিয়ার উচ্চভূমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হয়ে তারা কিন্তু এই ভাগীরথী হুগলির সঙ্গে যুক্ত হচ্ছে, অনেকে আবার ডাইরেক্ট হুগলি নদীতে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটা দেখানোর উদ্দেশ্যটা কী, এবার আমাকে বুঝতে হবে কোথায় কোন ধরনের দুর্যোগ এবং বিপর্যয় পশ্চিমবঙ্গে সংঘটিত হতে পারে, একটু ভেবে নিই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে পার্বত্য অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল আছে, ঠিক আছে। তো পার্বত্য অঞ্চলে অনেকগুলো জিনিস ঘটতে পারে। উত্তর দিকে যে পার্বত্য অঞ্চলটি আমাদের আছে, সেখানে তাহলে প্রথমত কী কী হতে পারে। আচ্ছা, একটু বলে রাখি, পাহাড়ি অঞ্চল বললে আমাদের প্রথম যেটা মাথায় আসবে ধস, একদমই হবে, ভূমিধসটা খুব স্বাভাবিক। কিছুক্ষণ আগে আমরা এটাও বললাম যে পাহাড়ি অঞ্চলে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে যে বন্যা। তিস্তা নদী বন্যার জন্য বিখ্যাত, মানে দার্জিলিং পাহাড়ি অঞ্চল ঠিক একটু দক্ষিণ দিকে যদি আমরা যাই, যে সমভূমিগুলো আছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলা আছে, তারা অত্যন্ত বন্যাপ্রবণ। তারা যেমন বন্যাপ্রবণ, তেমনি দক্ষিণ দিকে তারা বন্যাপ্রবণ, কারণ যে তোমাদের বললাম যে অনেক সময় দেখা যায় যে ভূমিধস হয়, ধস হয়ে কী করে, তারা নদীর মধ্যে গিয়ে সেই ধসপ্রাপ্ত জিনিসগুলো গিয়ে পড়ে, তারপর জল তো প্রবাহিত হতে পারে না, কারণ নদীর ভেতরে বড় বড় চাঙড় পাথর পড়ে রয়েছে। এবার জল কী করবে, জল ওভারফ্লো করবে, একটু বৃষ্টিতেই, বেশি বৃষ্টিতেই জল ওভারফ্লো করবে। আর এখানে হিমালয়, তো হিমালয়ের পায়ের ধারে ধাক্কা খেয়ে শৈলক্ষের বৃষ্টিপাত ঘটায়, মৌসুমি বৃষ্টিপাত যখন হয়। এবার দেখো দক্ষিণ দিকেও বেশ কিছু জেলা আছে, স্পেশালি এই যে সমুদ্রের উপকূলবর্তী যে অংশের যে জেলাগুলো, তোমরা নিশ্চয়ই জানো, এতদিনে বেশ কয়েকটা ঘূর্ণিঝড় তোমরা তোমাদের জীবনে দেখে ফেলেছো। তো ঘূর্ণিঝড়গুলো সবসময় দেখবে যে আছড়ে পড়ছে কোথায়, উপকূলে। যখনই আছড়ে পড়ে এমনিতেও বন্যা হবে, বৃষ্টি হবে, তো এগুলো হয়েই থাকে। আর বন্যায় তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রাণী মৃত্যু, মানুষের মৃত্যু, ফসল বাড়িঘর নষ্ট হওয়া, অনেক কিছুই ঘটতে পারে। তো
এই বন্যা যে শুধুমাত্র ঘূর্ণিঝড়ের জন্য হয় তা নয়। খেয়াল করো এদের লোকেশনটা, এদের অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে একেবারে সমুদ্রের ধারে, মানে ঠিক বঙ্গোপসাগরের উত্তর দিকে। ফলে বঙ্গোপসাগরে যখন জোয়ার ভাটা হয়, এক্সেসিভ জোয়ারের জলও কিন্তু অনেক সময় বন্যার কারণ হতে পারে। এটা একটা ফ্যাক্টর। ঘূর্ণিঝড় তো বলেই দিলাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই যে কলকাতা, এই সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের অনেকটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো। যেমন 2009 সালে আয়লা হয়েছিল, তারপরে আমফান দেখেছো তোমরা। আয়লা তো অনেক আগে, আয়লা তোমরা দেখোনি, কিন্তু আমফান তোমরা দেখেইছো, সাংঘাতিক অবস্থা হয়েছিল। খরা ইউজুয়ালি হয় হচ্ছে যে শুকনো জায়গাগুলো, মোটামুটিভাবে সবথেকে কম বৃষ্টিপাত সবথেকে কম হয় আমাদের এখানে পুরুলিয়া, যে মালভূমি অঞ্চলটা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, এই সমস্ত পোর্শনগুলো যদি আমরা দেখি সবথেকে কম বৃষ্টি হয়। কেন হয়? কারণ হচ্ছে এটা সমুদ্র থেকে অনেকটা দূরে, ফলে তোমার কী হয় যে জলীয় বাষ্প থেকে দূরে, জলীয় বাষ্প কম সাপ্লাই মানে হলো তুলনামূলক বৃষ্টি কম। জলীয় বাষ্প না হলে মেঘের সৃষ্টি হবে কোত্থেকে? মেঘের সৃষ্টি না হলে বৃষ্টি হবে না। প্রচণ্ড উষ্ণ কিন্তু শুষ্ক, দেখবে লু বা যে তাপপ্রবাহ সব থেকে বেশি কিন্তু এফেক্ট করে এই জায়গাগুলোকে। আমরাও এফেক্টেড হই, বাট নট লাইক দেম। আমাদের যদি 43 ডিগ্রি ওঠে, ওদের ডেফিনেটলি 47 ডিগ্রি উঠবে, কি 45 ডিগ্রি উঠবে, কি তার বেশি বই কম নয়। এটা মাথায় রাখতে হবে। তো ওই জায়গাগুলো খরা হতে পারে। বাঁকুড়া কিছু জায়গা আছে, পশ্চিম মেদিনীপুর অঞ্চল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মানে এই যে পশ্চিমের যে জেলাগুলো যেগুলো সমুদ্র থেকে দূরে, এদের কিন্তু আমরা লক্ষ্য করব যে যথেষ্ট সমস্যা হচ্ছে খরায়। আর খরার ফলে যেহেতু ফসল উৎপাদন ব্যাহত থাকে, বুঝতেই পারছো খাদ্যের অভাব, মানুষ বাঁচবে কী করে? সবচেয়ে বড় কথা, শুধু খাদ্যের অভাব নয়, যেহেতু খরা, তার মানে জল ওপরেও নেই, জল কিন্তু নিচেও নেই, ভূ অভ্যন্তরেও নেই। তোমরা পড়েছো যে যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয় তখন যেরকম জল ওপরে উঠে আসতে পারে, তেমনি আমরা মৃত্তিকার পোর্শনটা পড়ার সময় আমরা জানি যে যখন বাষ্পীভবন হয় তখন কিন্তু জল নিচ থেকেও কৈশিক প্রক্রিয়ায় ওপর দিকে উঠে আসে। ফলে জল তো বাষ্পীভূত হয়ে যাচ্ছে, মাটি পুরো খটখটে, ভূ অভ্যন্তরের জলও ওপরে উঠে আসছে বাষ্পীভবনের টানে, এত গরম, এত ড্রাই। ধসও বলে দিয়েছি দার্জিলিং অঞ্চলে হচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এছাড়াও মাঝে মধ্যে যখন আমরা দেখি যে বৃষ্টিপাত হয়, তখন এক এক সময় খুব টেম্পারেচার কমে গেলে শিলাবৃষ্টি হতে পারে। শিলা কখন হয় না, যখন, আচ্ছা এখানে কিন্তু আমি আবারও বলছি, এই পোর্শনে কিন্তু ধস নামে, আমি বলে দিয়েছিলাম এই পোর্শনটা, ধসের কথাটা। দার্জিলিং হিমালয়ের মাঝে মাঝেই ধস নামে এবং ধস থেকে বন্যা সমস্ত রকমের এফেক্ট হয়। ভূমিকম্প এখানে খুব একটা হয় না। কেন হিমালয় ততটা ভূমিকম্প প্রবণ নয়, মানে যতটা ধস প্রবণ, সে বিষয়ে আমরা যখন ভূমিরূপ চ্যাপ্টার করব তখন আমরা আলোচনা করব। এই মুহূর্তে এই সিম্পল জিনিসগুলো একটু দেখে রাখা দরকার, সিম্পল এই বেসিক আইডিয়াগুলো। শিলাবৃষ্টি আমাদের ওই উত্তর, মানে গোটা ভারতবর্ষ বলবো না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গাতে ঘটতে পারে। টেম্পারেচার যখন ভীষণ কম থাকে, যে মেঘ থেকে বৃষ্টিটা হচ্ছে সেখানে ঘটতেই পারে। তাতে প্রচুর ফসলও নষ্ট হয়। আর টর্নেডো আমাদের এখানে খুব একটা হয় না, আমাদের নর্মাল যে ঘূর্ণিঝড় সেটাই হয়। আর আমাদের এখানে সেই অর্থে যদি আমরা ধরি, হড়পা বান দুটো জায়গায় হতে পারে। এক হচ্ছে পুরুলিয়া জেলা। এবার তোমরা আমাকে বলতে পারো যে এখানে তো বৃষ্টি কম হয়। হ্যাঁ, কম হয়, কিন্তু যখন হয় তখন একদম মেঘ ভাঙা বৃষ্টি হবে, ভয়ঙ্কর বৃষ্টিতে দেখা গেল এক টানা বৃষ্টি হয়ে গেল, তখন বন্যা হতে পারে। আর একটা হয় পাহাড়ি অঞ্চলে, যেটা আমি বলেছিলাম হিমালয়ের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে যেটা সত্যি সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সত্যি। হিমালয়েতেও কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি হয়ে হড়পা বান হতে পারে। কারণটা সেই একই, যেটা আগের ভিডিওতে উল্লেখ করেছি, যে যাওয়া আসা জায়গা নেই, সমস্ত কিছু ব্লকড, ধস নামছে। এবার কোথায় যাবে জল? এত মেঘ ভাঙা বৃষ্টি, সেই জলটা কোথায় যাবে? ডেফিনেটলি লোকের বাড়িঘর দরের ওপর দিয়েই যাবে, সব ভাসিয়ে নিয়ে যাবে প্রচণ্ড গতিতে। এছাড়া সুন্দরবনের দিকে যদি আমরা দেখি, সুন্দরবনের দিকে কিন্তু যে বলছিলাম যে নদীর পাড়ের ভাঙনটা একটা বড় সমস্যা। এটাও হয়, নদীর পাড় ভাঙলেও কিন্তু মানুষের শুধু যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত তাই নয়, মানুষ তো গৃহহীন, জমি হারা, যারা চাষবাস করে খায় তারা কি করবে? হবে, তাদের খুব সমস্যা হবে। ভূমিকম্পের প্রভাব আমারও নেই, আমি বলছি। আর অগ্নিকাণ্ড আমাদের সেই অর্থে দাবানল যেটাকে বলে, যে জঙ্গল পুড়ে যাওয়া, সেগুলোও খুব একটা হয় না, কিন্তু মনুষ্যসৃষ্ট অনেক অগ্নিকাণ্ড ঘটতেই পারে। এখন অসাবধানতাবশত, বিশেষ করে আমাদের এখানে যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি ধরো তোমার বড়বাজার এলাকা, ধর্মতলা, বেশ কিছু জায়গা পরপর বাড়িঘর খুব ঘিঞ্জিভাবে আছে, খুব ক্লোজ। একটা জায়গা যদি শর্ট সার্কিট হয়, পরপর আগুন লাগবে, এরকম ঘটনা কিন্তু বহু ঘটেছে। ফলে
বহুতল বাজার, ফ্যাক্টরি, এগুলোতে যদি আগুন লাগে তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু বিপর্যয়ের আকার ধারণ করতে পারে, প্রচুর মানুষের মৃত্যু ঘটতে পারে। একবার যেটা হয়েছিল যে আমাদের কলকাতা যে আমরি হসপিটালে একটা অগ্নিকাণ্ড হয়েছিল, প্রচুর পেশেন্ট, ডাক্তার, নার্স, পেশেন্ট পার্টি, তারা প্রচুর এফেক্টেড হয়েছিল। এই ঘটনাটা একটু তোমরা সার্চ করলে পাবে, এমআরআই হসপিটালে এই ঘটনাটা ঘটেছিল। আর ভূমি বসে যাওয়া বা ভূমি ধসের যেটা প্রাথমিক ব্যাপার, ধস কিন্তু একটু পরে হবে, আগে অনেক সময় ভূমি শুধু বসে যায় কারণ মাটির নিচে জল নেই, মাটির নিচটা ফাঁপা, তখন কী হবে, ভূমি বসে যেতে পারে। তো ভূমি বসে যাওয়ার যে ঘটনাটা সেটা কিন্তু আমরা দেখতে পাই যে খনি অঞ্চলে অনেক সময় হয়। কারণ এই যে আমাদের পশ্চিম বর্ধমান, তোমরা অলরেডি এটা চার্ট করছো নিশ্চয়ই, সবাই জমা করোনি আমাকে, যাই হোক তোমরা নিশ্চয়ই দেখেছো, যদি বই খোলো তাহলে দেখতে পাবে যে অনেক জায়গাতে, বিশেষ করে এই পশ্চিম বর্ধমান, বীরভূম নয়, ঠিক এক্স্যাক্টলি রানীগঞ্জ, পশ্চিম বর্ধমানের অন্তর্ভুক্ত তোমার দুর্গাপুর, বেশ কিছু অঞ্চলে আমরা দেখবো যে যেহেতু খনিজ উত্তোলন হচ্ছে বলে মাটির নিচে তো ফাঁপা হচ্ছেই, ভূ অভ্যন্তর তো ফাঁপা হচ্ছেই, সেগুলোতেও হয়। ইনফ্যাক্ট সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে কলকাতাতেও কিছু কিছু জায়গায় কিন্তু ভূমি বসে যাচ্ছে। কারণ দেখো, কলকাতা থেকে তো নিশ্চয়ই আমরা খনিজ উত্তোলন করছি না, কিন্তু এত বেশি মানুষের প্রেশার, জল উত্তোলন হচ্ছে বলে বিভিন্ন জায়গায় কিন্তু ভূমি বসে যাচ্ছে। এগুলো সমস্যা। এছাড়া আর্সেনিক দূষণ এখনও বিপর্যয়ের আকার ধারণ করেনি, তবে অবশ্যই দুর্যোগের আকারে তো আছেই। আর এই দুর্যোগ এবং বিপর্যয়কে মোকাবিলা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তর আছে, যেরকম আমাদের আছে তোমার বিপর্যয় মোকাবিলা দপ্তর, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, তারপরে তোমার ফলে এনারা বিভিন্ন ধরনের টিম তৈরি করেন, সেখানে ভলেন্টিয়াররা থাকে, যারা স্বেচ্ছাসেবকরা থাকে, পুলিশ থাকে। তোমরা খেয়াল করবে কোনো দুর্যোগ বা বিপর্যয়, বিশেষ করে ঘূর্ণিঝড়ের আগে পুলিশ অলরেডি অ্যানাউন্স করতে থাকে। টিভিতে আমরা দেখেছি, বিশেষ করে সমুদ্রের ধারে যদি তোমার সুনামির সম্ভাবনা থাকে বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে, পুলিশ সবসময় অ্যানাউন্স করে, চলে আসুন, সমুদ্রের দিকে যাবেন না, ফিরে আসুন, বা আপনারা অমুক অমুক কারণে সাবধান থাকুন, বা তাদের নাম্বার দিয়ে দেয়, হেল্পলাইন নাম্বার, কোনো সমস্যা হলে ফোন করবেন। এগুলো দেখো, ম্যাক্সিমাম যেগুলো বললাম ওগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কিছু আছে। এছাড়া বিপর্যয় আরও অনেক কারণে হতে পারে, সে বড় বড় অ্যাক্সিডেন্ট, যেমন ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, তোমরা নিশ্চয়ই সব ঘটনাগুলো জানো। অর্থাৎ দুর্যোগ আর বিপর্যয়ের যে পার্থক্যীকরণ, এটা যদি তোমরা একবার করতে পারো তাহলে তোমরা বুঝে যাবে যে দুর্যোগ আর বিপর্যয়ের বেসিক ডিফারেন্সটা কোথায়। তো আলাদা আলাদা করে কুইক রেসপন্স টিম আছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। খরা প্রতিরোধ করার জন্য যেরকম জলধারো জল ভরো নামক একটি প্রকল্প বা একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে জলকে সঞ্চয় করে রেখে, সেটা হতে পারে বৃষ্টির জল, তাকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে অনেক রকমের মানে পরবর্তী যে জলাভাব সেখানে হাত থেকে আমরা রক্ষা পেতে সক্ষম হব। সবচেয়ে বড় কথা হলো যে শুধুমাত্র বিপর্যয় হলো তারপরে আমরা বিপর্যয়ের যে প্রকোপ থেকে রক্ষা পাবো, শুধু রক্ষা পেলে আমার হবে না, এখানে অনেকগুলো স্টেপ আছে। যেহেতু বিপর্যয়, প্রাণহানি, প্রচুর আহত, এগুলোর সম্ভাবনা থাকে, ফলে কি হতে পারে যে ক্ষয়ক্ষতির লেভেল এই হারে বেড়ে যেতে পারে যে পুনর্বাসনও তোমাকে তো দিতে হবে। প্রথমত হাসপাতাল দেখা গেল খালি নেই, এত রুগী হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে এত মানুষ যদি তারা গৃহহারা হয় যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে, তাদের আমি পুনর্বাসন দেবো কোথায়, তাদের রাখবো কোথায়, সেজন্য তাদের পুনর্বাসনেরও কিন্তু ব্যবস্থা করতে হয় এবং পরিকাঠামো ব্যবস্থা করা হয় টাইম টু টাইম। তোমরা খেয়াল করবে বন্যা টন্যার ক্ষেত্রে প্রাথমিক পুনর্বাসন তো দেওয়া যায় না ওইভাবে, তবে প্রাথমিক একটা ব্যবস্থা করা যায়। দেখবে একটু উঁচু জায়গা, নদী থেকে দূরে, অথবা স্কুল বাড়ি, কলেজ বাড়ি, লাইব্রেরি, অন্যান্য বিল্ডিং যেগুলো কিনা বন্যা উৎস থেকে দূরে হতে পারে, সেই সব জায়গাতে অনেক সময় দেখবে মানুষকে কিন্তু আশ্রয় দেওয়া হয়। আর বিপর্যয় সংক্রান্ত বিষয়, কোথায় কোন জেলায় কী ধরনের বিপর্যয় হতে পারে, সেগুলো অবশ্যই জেলার যিনি ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তার কাছে রেকর্ড করা হয়, এবং সেই রেকর্ডের ভিত্তিতে ভবিষ্যতে যাতে ওই জেলাগুলিতে ব্যবস্থা নিলে ওই নির্দিষ্ট বিপর্যয়ের বিপর্যয় তুমি আটকাতে পারবো না, সেটা আমাদের হাতে নেই। প্রকৃতি, নেচার ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং। নেচারের ওপর উই ক্যানট ওভারটেক নেচারকে ওভারটেক করা একেবারে ইম্পসিবল। হোয়াট ইজ সাপোজ টু হ্যাপেন উইল ইভেনচুয়ালি হ্যাপেন। যেটা হবে সেটা হবে, কিন্তু সেটার প্রকোপ যদি কোনোভাবে কমানো যায়, সেই চেষ্টাটা কিন্তু সবসময়ই করা হয়। আমাদের পশ্চিমবঙ্গেও সেই চেষ্টা করা হচ্ছে রাজ্য স্তরে, জেলা স্তরে। এবং সবথেকে বড় কথা আবারও বলছি যে বিপর্যয় যেহেতু আর্থিক ক্ষতি হয়, তাই মানুষকে যখন পুনর্বাসন দেওয়া হয় তার সাথে সাথে তাদের কিন্তু কিছু আর্থিক সাহায্যও দিতে হয়, না হলে কিন্তু তাদের পুনর্বাসনটা
ইনকমপ্লিট থাকবে। তো সেই জিনিসটাও কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন আছে। মোটামুটি আমি বলে দিলাম যে এছাড়া ধরো বিপর্যয় মোকাবিলাতে আমি তো কিছুক্ষণ আগে পুলিশ দপ্তরের কথা বললাম। পুলিশ ছাড়াও তোমার এমনি এমার্জেন্সি সার্ভিসেস, সিভিল ডিফেন্স থেকে অর্থাৎ আর্মির লোকেরা আসতে পারে। বিশেষ করে পাহাড় টাহাড়ের ক্ষেত্রে তো আর্মিই যায়, আর্মি ছাড়া কেউ পারে না করতে। বন্যাতেও আর্মিই যায়। তোমরা পড়েছিলে না যে জিপিএস সিস্টেমে হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ পৌঁছে দেওয়া, ওগুলো কারাই করে? পুলিশ করে না, ওগুলো আর্মি করে। এছাড়া দমকল টমকল ইত্যাদি তো আছে যদি অগ্নিকাণ্ড ফাণ্ড হয় ইত্যাদি। ফলে অ্যাজ আ হোল মানে এই যে দুটো ভিডিওতে কিন্তু আমরা মোটামুটিভাবে দুটো জিনিস জানলাম। একটা হচ্ছে দুর্যোগ আর বিপর্যয়ের কনসেপ্টটা জানলাম, আর পশ্চিমবঙ্গের দুর্যোগ আর বিপর্যয়ের অবস্থাটা জানলাম। আশা করি তোমরা বুঝেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। এই যে অংশগুলি আমি পড়ালাম, এখান থেকে আমি পরে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দেব, তোমরা লিখবে। যেহেতু একটু লেন্দি আছে ভিডিওগুলো, অ্যাপ্রক্সিমেটলি 15 to 16 মিনিটস, তাই প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আমি বলছি না আজকেই দেখে এক্ষুনি পড়ে সব কিছু করো, কারণ তোমরা অনেকগুলো সাবজেক্ট পড়ছো, বাট চেষ্টা করো দেখার এবং দেখে মোটামুটি জিনিসগুলোকে বোঝার। তাছাড়া তোমাদের বই আছে, বইয়ের সাহায্য নেবে। আমি তোমাদেরকে এরপরে এখান থেকেই বেশ কয়েকটা কোয়েশ্চেন দেবো, তোমরা আমাকে লিখে দেখাবে।